সরকার প্রধান হিসেবে প্রথমবার চট্টগ্রামে যাচ্ছেন প্রফেসর ইউনূস। যোগ দেবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনে। দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু, প্রতিবাদে উত্তাল ক্যাম্পাস। দুপুরে ছাত্র দলের বিক্ষোভ। জামায়াতে নিবন্ধন নিয়ে আজ ফের আপিল শুনানি। হাইকোর্টের রায়ে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল ইতিহাসে বিরল, বললেন প্রধান বিচারপতি। এবং পিরোজপুরে অটোরিকশার দাপটে দুর্ভোগে পথচারীরা। যত্রতত্র পার্কিংয়ে বাড়ছে যানজট, নিয়ন্ত্রণে কাজ করছে ট্রাফিক পুলিশ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি বুশরাত জাহানিমা। এবার বিস্তারিত। প্রধান উপদেষ্টা হিসাবে আজ প্রথমবার নিজ জেলা চট্টগ্রামে যাচ্ছেন প্রফেসর মোহাম্মদ ইউনূস। সাবেক কর্মস্থল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন ছাড়াও দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। প্রফেসর ইউনূস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে তার শিক্ষকতা জীবন শুরু করেন। সমাবর্তন বক্তা হিসাবে যোগদানের পাশাপাশি জোবরা গ্রাম পরিদর্শন করবেন তিনি। এছাড়া চট্টগ্রাম বন্দরে একটি সভায় যোগ দেবেন প্রধান উপদেষ্টা। তার সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের পাশে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। তার নাম শাহরিয়ার আলম শাম্য। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের 2018-19 শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। শাহরিয়ার ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ.এফ. রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক। মঙ্গলবার দিবাগত রাত 12টার দিকে রক্তাক্ত অবস্থায় শাহরিয়ারকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনার প্রতিবাদে ঢাবি ভিসি পদত্যাগ দাবি করেছে ছাত্রদল। সকাল 11:30টায় রাজু ভাস্কর্যে বিক্ষোভ করবে সংগঠনটি। শিক্ষার্থী আন্দোলনের জেরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সুচিতা শারমিন, প্রভিসি অধ্যাপক গোলাম রব্বানী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর মামুন ও রশিদকে অব্যাহতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার রাতে এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন ভিসি হিসাবে নিয়োগ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ তৌফিক আলম। এর আগে উপাচার্য অধ্যাপক সুচিতা শারমিনের পদত্যাগের দাবিতে বরিশাল কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আমাদের দিকে কোনো দৃষ্টিপাত নেই। আমাদের শিক্ষার্থী বন্ধুরা তখন আমরণ অনশনের একটা সিদ্ধান্ত নিল এবং আমাদের আমরণ অনশন চলতেছে যতদিন পর্যন্ত এই ভিসিকে অপসারণ করা না হবে ততদিন পর্যন্ত আমরণ অনশনের যে কর্মসূচি এটা চলবে। দ্রুত সময়ের মধ্যে এই অযোগ্য ভিসিকে অপসারণ করানোর জন্য যতদিন পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে আমাদের কর্মসূচি যুগপৎ চলবে, অনশনটাও চলবে, মাঠের কর্মসূচিও চলবে। নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিলের পরবর্তী শুনানি আজ নির্ধারণ করেছেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 4 বিচারপতির আপিল বেঞ্চ। শুনানিতে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ বলেন, হাইকোর্টের রায়ে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল ইতিহাসে এটাই প্রথম। আর জামায়াতের আইনজীবী বলেন, নির্বাচন কমিশনের দেওয়া নিবন্ধন হাইকোর্টে বাতিল হওয়া একটি বিরল ঘটনা। এছাড়া যে প্রক্রিয়ায় হাইকোর্টে নিবন্ধন বাতিল করেছে সেটিও সঠিকভাবে হয়নি, এটি স্রেফ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনৈতিক যে নিবন্ধন ছিল ইলেকশন কমিশনে, সেটি গণতান্ত্রিক উপায়ে ক্যান্সেল করা হয় নাই। তড়িঘড়ি করে ইলেকশন কমিশনের সামনে দরখাস্ত পেন্ডিং থাকা অবস্থায় আদালত মেজরিটির ভিত্তিতে এই রেজিস্ট্রেশনটাকে ক্যান্সেল করেছে। এর বিরুদ্ধে আমরা আপিল করেছিলাম। আপিল মামলার শুনানি হয়েছে, আগামীকালকে আবার শুনানি হবে। পুলিশের হাতে মারণাস্ত্র না দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সংস্থাটি। মঙ্গলবার মিরপুর পুলিশ স্টাফ কলেজ মাঠে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে আইজিপি বাহারুল আলম বলেন, পুলিশ আর কখনো হত্যাকারীর ভূমিকায় অবতীর্ণ হবে না। বিশেষ ঝুঁকিপূর্ণ স্থান ব্যতীত সাধারণ দায়িত্ব পালনকালে আর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার হবে না বলেও জানান তিনি। কয়েকদিন আগে পুলিশের হাতে মারণাস্ত্র না দেওয়ার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। যেই অস্ত্রের গুলির ফলে নিশ্চিত মৃত্যু, যেমন রাইফেল যেগুলো থেকে বুলেট নির্গত হয়, এগুলো আমরা অ্যাভয়েড করব। আমরা আসলে এটা নিয়ে আর্মামেন্টোরিয়াম নিয়ে আমরা এটা সবার সাথে আলোচনা করে আমরা ঠিক করব। তবে আমরা অন প্রিন্সিপাল এটাই মনে করি যে পুলিশ ক্যানট বি এ কিলার ফোর্স।
করনীতি প্রণয়ন ও কর ব্যবস্থাপনার কাজ আলাদা করতে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বিলুপ্ত করে 2টি বিভাগ গঠনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। দেশের কর ভিত্তি প্রসারিত করা, দক্ষতা বাড়ানো ও স্বার্থের সংঘাত হ্রাস করাও এর অন্যতম লক্ষ্য। এক বিবৃতিতে এনবিআর বিলুপ্তের এমন ব্যাখ্যা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস উইং। এতে বলা হয়, 50 বছরের বেশি সময় ধরে এনবিআর রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ। বাংলাদেশের কর জিডিপি অনুপাত মাত্র 7.4%, যা এশিয়ার মধ্যে অন্যতম সর্বনিম্ন। কর জিডিপির অনুপাতের লক্ষ্যমাত্রা অর্জনে এনবিআর পুনর্গঠন জরুরি। বাংলাদেশের টেকসই বিনিয়োগ পরিবেশ নিশ্চিতে নীতিগত ধারাবাহিকতা, চলমান সংস্কার কার্যক্রম এবং এর সাম্প্রতিক অগ্রগতির বিষয়ে দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছে বাংলাদেশের বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। সংস্থাটির চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, বিনিয়োগ ও কর্মসংস্থান দেশের জাতীয় স্বার্থ, যা দল বা রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে। যদিও আমাদের দেশে বিনিয়োগের ক্ষেত্রে নানামুখী সংকট রয়েছে, এসব বিষয়ে রাজনৈতিক দলের কাছে ফলপ্রসূ আলোচনার প্রত্যাশা জানান আশিক চৌধুরী। চিটাগংয়ে যেই কয়টা পোর্ট হবে, সবগুলা পোর্টকে ওয়ার্ল্ড ক্লাস কোয়ালিটি এবং মোস্ট এফিশিয়েন্ট পোর্ট হিসেবে অপারেট করতে হবে, ওয়াইল এনশিওরিং যে আমাদের কোনো জব লস না হয় এবং ওয়াইল এনশিওরিং যে আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট কমপ্লিটলি সার্ভ হয় এবং আমাদের ন্যাশনাল সিকিউরিটিতে কোনো ইম্প্যাক্ট না হয়। তো এই থিমের উপর বেস করে আমরা যাবতীয় আসলে কথাবার্তা বিভিন্ন দেশ এবং বিভিন্ন কোম্পানির সাথে করছি। এনবিআর বিলুপ্ত হয়ে 2টি বিভাগ হলেও প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের দুশ্চিন্তার কারণ নেই বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে উল্লেখ করে বলেন, এতে রাজস্ব আদায়ে কোনো প্রভাব পড়বে না। মঙ্গলবার সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা। ধার করে টাকা ছাপিয়ে বড় আকারের বাজেট দেওয়া হবে না বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন শামীমুজ্জামান চৌধুরী। সোমবার রাতে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বিলুপ্ত করে অধ্যাদেশ জারি করে সরকার। একই সঙ্গে বিলুপ্ত করা হয় অভ্যন্তরীণ সম্পদ বিভাগও। সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এ বিষয়ে কথা বলেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। জানান, এনবিআর বিলুপ্ত হলেও প্রতিষ্ঠানটির স্বার্থ ব্যাহত হবে না। সারা পৃথিবীতেই রাজস্ব আদায় এবং ব্যবস্থাপনার জন্য আলাদা বিভাগ থাকে। অধ্যাদেশটা পড়ে দেখেন ভালো করে, তাদের স্বার্থ সম্পূর্ণভাবে সংরক্ষিত আছে। পলিসি একটা ডিভিশন হবে, এটা অত্যন্ত ছোট একটা ডিভিশন। অতএব এনবিআরের আপনার চিন্তা করার দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। এনবিআরটা যেভাবে আছে, কত টার্মস অফ রেফারেন্স হিসেবে এটা ইন্টারন্যাশনাল প্র্যাকটিস, পলিসি ডিভিশন আর ইমপ্লিমেন্টেশন ডিভিশন এক থাকে না। এবার রাজস্ব আদায়ে হতাশা নেই উল্লেখ করে অর্থ উপদেষ্টা বলেন, আগের অর্থ বছরের চেয়ে 2% বেশি হয়েছে। অলরেডি কিন্তু রাজস্ব আদায় গতবারের তুলনায় 2% কিন্তু বেশি হয়েছে। খুব হতাশাব্যঞ্জক না, আমি আরও এক্সপেক্ট করছি অ্যাটলিস্ট গতবারের চেয়ে কম তো হবে না, যে বলে 2% গ্রোথ। আর মোটামুটি আমরা বাজেটটাকে তো আমরা একটু বাস্তবায়ন করব, একটু বিরাট একটা গ্যাপ নিয়ে আর করব না। প্রকল্প এডিপিটা আমরা একটু বাস্তবায়ন করব। তিনি জানান, ধার দেনা কিংবা টাকা ছাপিয়ে বাজেট বাস্তবায়নে পক্ষপাতী নয় সরকার। কয়েকদিনের মধ্যেই বাজেটের আকার স্পষ্ট হবে বলেও জানান সালেউদ্দিন আহমেদ। বড় বড় মেগা প্রজেক্ট ধার করে ডেফিসিট দিয়ে এগুলি করব না। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। অপ্রস্তুত রাস্তায় অধিক সংখ্যক অটোরিকশা চলাচল ও যত্রতত্র পার্কিংয়ের কারণে পিরোজপুরে দিন দিন বাড়ছে পথচারীদের দুর্ভোগ। এছাড়াও ব্যবসা প্রতিষ্ঠানের সামনে ঘন্টার পর ঘন্টা যানবাহন পার্কিং করে রাখায় ব্যাঘাত ঘটছে ব্যবসা বাণিজ্যে। যানজট রোধে কাজ করছে ট্রাফিক পুলিশ। নুরুদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। 1865 সালে মহাকুমা থেকে পৌরসভায় উন্নীত হয় পিরোজপুর, কিন্তু চারিপাশে নদী খাল থাকায় যোগাযোগ ব্যবস্থা তেমন কোনো উন্নতি হয়নি। শহর পরিকল্পিতভাবে গড়ে না ওঠায় সরু রাস্তা আর প্রশস্ত করা সম্ভব হয়নি। একে তো রাস্তা সরু, তার উপর আবার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে ঘন্টার পর ঘন্টা যানবাহন পার্কিং করে রাখার ফলে ব্যবসা বাণিজ্যে ঘটছে মারাত্মক বিপর্যয়। সরু রাস্তায় শত শত অটোরিকশা চলাচল করায় যানজট মারাত্মক আকার ধারণ করেছে। রাস্তায় এত জ্যাম থাকে যে জ্যামের কারণে আমাদের বিভিন্নভাবে আঘাতপ্রাপ্ত হইতে হয়। সকালবেলা বাচ্চাদেরকে যাতায়াত করতে খুব আপনার সমস্যার সৃষ্টি হয় এবং আমাদের ব্যবসা বাণিজ্য অনেক
সমস্যা সৃষ্টি হয়। যানজট, এই অটোগুলো যান লেগে থাকে এবং দোকানদারদের সাথে মত বিরোধ সৃষ্টি হয়। তবে অটো চালকরা বলছে শহরে অটো স্ট্যান্ডের কোনো ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে তারা রাস্তায় যাত্রী ওঠানামা করতে হয়। বোলপুরের গাড়ি, বাগেরহাটের গাড়ি, সব গাড়ি এখানে ঢোকে। সব গাড়ি এখানে ঢোকার জন্য আমাদের এখানে পুরো জ্যাম লেগে থাকে, আমাদের গাড়িতে খুবই অসুবিধা হয়। আমাদের অটোর স্ট্যান্ড নাই শহরের ভিতর কোনো জায়গায়, আমাদের রাস্তায় চলা লাগে, থামান লাগে, দোকানদাররা দাবার দেয়, কিছুটা গাড়িতে দাবার দেয়। বহিরাগত গাড়িগুলো এসে আমাদের শহরে একটু বেশি চাপ পড়ে। আমি গাড়ি রাখছি পিরোজপুরে স্ট্যান্ড নাই, সেই জন্য আমি এখানে ব্রিজের উপর গাড়ি রাখছি। সরু সড়ক ও যত্রতত্র পার্কিং এর কারণে সৃষ্টি হচ্ছে যানজট। ফলে যত্রতত্র পার্কিং না করার ব্যাপারে নির্দেশ দিয়েছে পুলিশ বিভাগ। ট্রাফিক পুলিশকে আমি নির্দেশনা দিয়েছি যে যত্রতত্র যে পার্কিংগুলো আছে সেগুলো যেন না হয়, এবং আমাদের যে পিরোজপুরবাসী আছে তাদেরকেও আমি আহ্বান জানাবো তারা যেন যত্রতত্র পার্কিং না করে। জেলায় প্রায় ৫,০০০ অটোরিকশা ও ৬,০০০-এরও বেশি চালক রয়েছে। যানজট নিরসনে প্রশাসনের জোরালো পদক্ষেপ জরুরি বলে মনে করেন স্থানীয়রা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। এ বিষয়ে জানাতে পিরোজপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নুরউদ্দিন। নূর, অধিক সংখ্যক অটোরিকশার চলাচল আর যত্রতত্র পার্কিংয়ে পথচারীদের যে দুর্ভোগ হচ্ছে এ ব্যাপারে কর্তৃপক্ষ কি কি পদক্ষেপ নিচ্ছে জানাবেন। পৌরসভা একটি প্রথম পৌরসভা, তাদের পরিক্রমায় পৌরসভার অবকাঠামো উন্নয়ন হলেও সরু সড়কের উন্নয়ন হয়নি। এই অবস্থায় সরু সড়কের উন্নয়ন না হওয়ার কারণে যত্রতত্র পার্কিং করার কারণে মারাত্মক দুর্ভোগের সৃষ্টি হয়। দুর্ভোগের সৃষ্টি হয়। আমি স্থানীয়দের সাথে কথা বলে যেটা জেনেছি তাদের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে ঘন্টার পর ঘন্টা অটোরিকশাগুলো পার্কিং করে তাদের ব্যবসা বাণিজ্যের বিপর্যয় হয়। পাশাপাশি সড়কের পাশে বেশ কয়েকটি স্কুল আছে। পিরোজপুর বালক উচ্চ বিদ্যালয়, পিরোজপুর বালিকা উচ্চ বিদ্যালয়, টাউন মাধ্যমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়। আমি বাচ্চারা সড়ক থেকে ঠিক মতো স্কুল যেতে পারে না। আমি স্কুলগামী বাচ্চাদের মারাত্মক সমস্যার সম্মুখীন হয় এবং এই যানজটটা বেলা বাড়ার সাথে সাথে তৈরি হয়। বেলা বাড়ার সাথে সাথে এই যানজটটা তৈরি হয় এবং আমি এখানে যারা শ্রমিক যারা আছে তাদের সাথে কথা বলে যেটা জেনেছি, তারা আমাদেরকে জানিয়েছে পিরোজপুরে অটোরিকশার মূলত কোনো স্ট্যান্ড না থাকার কারণে তারা যত্রতত্র পার্কিং করে। আমি এ ব্যাপারে কথা বলেছি পৌর প্রশাসক বনি আমিনের সাথে। তিনি আমাদেরকে যেটা জানিয়েছে যে পিরোজপুর জেলার বাহির থেকে প্রচুর অটো রিক্সা বেলা বাড়ার সাথে সাথে স্কুলে ঢুকে এই যানজটটা তৈরি করে এবং এ ব্যাপারে তারা পদক্ষেপ গ্রহণ করবে। এই ছিল পিরোজপুর থেকে আমার কাছে সর্বশেষ। নূর, আপনাকে ধন্যবাদ। নিয়ম নীতির তোয়াক্কা না করেই চাঁদপুরে ফসলি জমি থেকে মিনি ড্রেজার ও বেকু দিয়ে মাটি কাটা হচ্ছে। প্রভাবশালীদের হস্তক্ষেপে প্রশাসনের নাকের ডগায় চলছে মাটি কাটার মহা উৎসব। ভুক্তভোগীরা বিভিন্ন সময় অভিযোগ দিলেও মিলছে না প্রতিকার। তবে প্রশাসন বলছে অভিযান অব্যাহত রয়েছে। মোহাম্মদ ফাহাদের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। চাঁদপুরে ফসলি জমি, মাছের ঘের, ডোবাসহ বিভিন্ন জায়গা থেকে অবৈধ ড্রেজার ও বেকু দিয়ে চলছে মাটি উত্তোলন। সরকারিভাবে নিষিদ্ধ থাকলেও কিছু প্রভাবশালী চক্র প্রশাসনকে ম্যানেজ করে মাটি উত্তোলন করছেন। শুধু দিনে নয়, রাতের আধারেও মাটি কাটা হচ্ছে। ভুক্তভোগীদের দাবি, বিভিন্ন সময়ে অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি, বরং হুমকির সম্মুখীন হতে হয়েছে। অনেকভাবে প্রশাসনকে জানাইছি, প্রশাসন অনেকভাবে আসার পরে আবারও কিভাবে জানি এরা অনেক শক্তিশালী লোক, ওনারা প্রশাসনকে বা কিভাবে ম্যানেজ করে আমাদের এই ফসলি জমিগুলা সব নষ্ট করে দিতেছে। আমরা চাই যে এগুলা বন্ধ, পরিবেশ মাটি কাটা থেকে পরিবেশ
রক্ষা হোক। তবে মাটি বিক্রেতারা কথা বলছেন ভিন্ন সুরে। সবাইকে ম্যানেজ করেই নাকি নিজেদের জমি থেকে নিজেরাই মাটি কাটছেন। আগে অবৈধ আসলে অবৈধ না, গৃহস্থের মাটি গৃহস্থ সবকিছু একটা হুরাইয়া আরেকটা বরে। আমি আমার জায়গায়, আমার এই জায়গাও আমার, ওই জায়গাও আমার, একটা বরাট করি একটা বাড়ির ব্যবস্থা করতে আছি। তহসিলদার টাকা পয়সা দিতে ম্যানেজ করে আমাকে চালাইতে হয়। এই বিষয়ে জেলা প্রশাসক বলছেন, বিভিন্ন সময় প্রশাসন থেকে অভিযান পরিচালনা করা হচ্ছে এবং তা অব্যাহত থাকবে। এটা নিয়ে আমরা প্রতিনিয়তই অভিযান করেছি। আমি আমাদের উপজেলা নির্বাহী অফিসার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা কৃষি অফিসার, উপজেলা মৎস্য কর্মকর্তা, যখন আমি উপজেলাতে ভিজিটে যাই সবার সাথে এটা নিয়ে কথা বলি যে কৃষি জমি থেকে যারাই টপসয়েল কাটবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। এইভাবে মাটি কাটা বন্ধ করা না গেলে খুব শীঘ্রই হুমকির মুখে পড়বে এখানকার পরিবেশ। তাহসিন তারিন, মোহনা সংবাদ। অব্যাহত খরার ফলে এবার লিচুর উৎপাদন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে দিনাজপুরে। বৃষ্টির অভাবে গাছ থেকে ঝরে পড়েছে লিচু। সেচ দিয়েও কাজ না হওয়ায় লিচুর বাগান মালিকরা পড়েছেন বিপাকে। চাষিদের নানা পরামর্শ দিয়ে সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। সুবল রায়ের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। দিনাজপুরে ছোট বড় মিলিয়ে ৩,১২৮টির বেশি লিচু বাগানে ৩,৩৫,০০০ গাছ রয়েছে। এসব গাছে লিচু ধরেছে প্রচুর, কিন্তু বেশ কিছুদিন ধরেই বৃষ্টি না থাকায় খরায় গাছে লিচু আসলেও এখন তা ঝরে পড়ছে। গাছ থেকে লিচু ঝরে পড়ায় দিনরাত বাগানে সেচ দিচ্ছেন লিচু চাষিরা, কিন্তু তাতেও কাজ না হওয়ায় লিচুর উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা বাগান মালিকদের। পছন্দের রড লিচুগুলা জ্বলে যাচ্ছে, এই জন্য আমরা পানি দিচ্ছি, সেচ দেওয়ার ব্যবস্থা করতেছি হালকা পাতলা। এখন যদি এর ভিতরে আরো 2-3 দিন এরকম তাপমাত্রা হয় তাহলে লিচু আর থাকবে না। তাপমাত্রা যদি না কমে লিচু তো আবহাওয়া ভিত্তিক একটা রোগ, এই পচিয়াটা যদি না থামে লিচু টেকানো সম্ভব নয়। লিচু ঝরে পড়া রোধে বাগানে সেচ দেওয়ার পাশাপাশি গাছে পানি স্প্রে করার পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান এ কর্মকর্তা। বিগত সময়ের মতো এবারও দেখেছি যে বাগানীরা ব্যাপকভাবে লিচু বাগান পরিচর্যা করছেন। সেচ ব্যবস্থাপনা, সার ব্যবস্থাপনা এবং উপজেলা কৃষি অফিস থেকে বিভিন্ন পরামর্শ গ্রহণ করছেন। জেলায় ৫,৭৮৭ হেক্টর জমিতে লিচুর আবাদ করা হয়েছে, যা গতবারের তুলনায় ২৮০ হেক্টর বেশি। আফরিন পপি, মোহনা সংবাদ। কোরবানির সামনে রেখে প্রতি বছরের মতো এবছরও পশু মোটাতাজা করছে নরসিংদীর খামারি ও কৃষকরা। হরমোন ইনজেকশন প্রয়োগ না করে সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে এসব পশু মোটাতাজা করায় ব্যস্ত সময় পার করছেন তারা। নানান পরামর্শ দিয়ে যাচ্ছে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর। মাহবুবুর রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর পরিচর্যা সহ মোটাতাজাকরণে ব্যস্ত সময় পার করছেন নরসিংদীর খামারিরা। জেলায় এবছর ছোট বড় ৮,৮৪৯টি খামারে ৯৫,১৬৮টি পশু কোরবানির জন্য প্রস্তুত করা হচ্ছে। প্রতি বছর লাভের আশায় কোরবানির ঈদের আগে গরু লালন পালন করেন খামারিরা। প্রতি বছরে ৪-৫টা গরু পালি, তবে আমি দেশীয় খাবার খাওয়াই। কুড়া, ধানের কুড়া, বুসি তীরের। এই বছর ধরেন আমার প্রায় ১৪টার মতন আছে সার বাছুর, কিছু বাইরেও দেওয়া আছে 2টা। গো খাদ্যের দাম বেশি হওয়ায় খরচ বেশি হচ্ছে, তবে বিদেশ থেকে গরু না আসলে খামারিরা লাভবান হবেন বলে আশা তাদের। খাবারের দাম এই বছর প্রচুর বেশি, যার কারণে 11টা গরু লালন পালন করতে প্রায় 7 লক্ষ টাকার মতো খরচ হয়ে গেছে। যদি বিদেশি গরু না আসে তো ভালো দাম পাবো। খাবার দাম আমি সম্পূর্ণ দেশি খাবার খাওয়াই, ঘাস, কুড়া, বুসি, কুড়া। অন্য বছরের তুলনায় এই বছর খামারিরা ন্যায্য মূল্য পাবেন জানিয়ে এই কর্মকর্তা বললেন, খামারিদের সব ধরনের প্রশিক্ষণ ও পরামর্শ দিয়ে সহযোগিতা করছেন প্রাণী সম্পদ অধিদপ্তর। আমরা জেলা প্রাণী বিভাগের পক্ষ থেকে তাদেরকে প্রতিনিয়তই প্রশিক্ষণ, সচেতনমূলক সভা, মত বিনিময় সভা করে যাচ্ছে, যাতে করে কোনো খামারি যেন অসৎ উপায়ে ক্ষতিকর ঔষধ বা হরমোন জাতীয় ঔষধ খাওয়াই যেন গরুকে মোটাতাজা না করতে পারে। নরসিংদীতে এবছর কোরবানির পশুর চাহিদা ৮৫,০৩২টি, তাতে আরও ১০,০০০ পশু বৃদ্ধি পাবে, যেগুলো আশেপাশের জেলায় পাঠানো হবে। তাহসিন তারিন, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ সহ নানা বিষয়ে প্রতিনিধিদের তথ্য, ভিডিও চিত্রে একটি ডেস্ক রিপোর্ট।
কুষ্টিয়ার কুমারখালীতে ২৬তম বারের মতো ২১ জন মেধাবী শিক্ষার্থীকে নগদ অর্থ, চেক সহ ৩ জনকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করেছে কুমারখালী কল্যাণ ট্রাস্ট। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৭১ টেলিভিশনের প্রতিনিধির উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। মাদারীপুর সদর হাসপাতালের দরপত্রে অনিয়মের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুদক। রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৬ মে থেকে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩ দিন ব্যাপী আন্তর্জাতিক কনফারেন্স ও বায়োসায়েন্স কার্নিভাল। এ উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। নওগাঁ সদর উপজেলার বলিহাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম আর দুর্নীতির অভিযোগে মানববন্ধন করেছে স্থানীয়রা। রাঙামাটিতে ফ্যাসিবাদের মূর্তি অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতা। কুমিল্লায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। বগুড়ার সোনাতলায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে SACP প্রকল্পের আওতায় ৪ দিনের কৃষক প্রশিক্ষণ আয়োজনের উদ্বোধন করা হয়েছে। চুয়াডাঙ্গা জেলার ৪টি পয়েন্টে খাবার, পানি ও স্যালাইন বিতরণ করে জেলা বিএনপি। এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। ফরিদপুরের নগরকান্দা উপজেলা খাদ্য গুদামে ২০২৫ সালের অভ্যন্তরীণ বোরো মৌসুমের ধান, চাল ও গম সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়। বুশরাত জাহান, মোহনা সংবাদ। এবার দেশের বাইরের খবর। ইসরায়েলি হামলায় গাজায় আরও ৮১ ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে উত্তর গাজায় মধ্যরাতের পর থেকে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৫১ আর দক্ষিণ গাজায় হাসপাতালে প্রাণ গেছে আরও ৩০ ফিলিস্তিনির। এতে ১.৫ বছরেরও বেশি সময় ধরে চলা এই তাণ্ডবে ৫২,৯০০ ছাড়িয়েছে প্রাণহানি। এদিকে হামাসকে নির্মূল করা এবং সব জিম্মিকে মুক্তি করা না পর্যন্ত উপত্যকাটিতে হামলা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। খেলার খবর। সংযুক্ত আরব আমিরাতের আমন্ত্রণে ২ ম্যাচের টি-20 সিরিজ খেলতে আজ ঢাকা ছাড়ছে বাংলাদেশ দল। ২ দফায় দেশ ছাড়বে লিটন বাহিনী। প্রথম দফায় সকাল ১০টায় আমিরাতের উদ্দেশ্যে পাড়ি দেবে কয়েকজন ক্রিকেটার সহ কোচিং স্টাফরা। আগামী ১৭ মে শারজাতে প্রথম টি-20তে মাঠে নামবে টাইগাররা। এরপর একদিন বিরতি দিয়ে ১৯ মে একই মাঠে হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ। আরব আমিরাতের বিপক্ষে সিরিজ দিয়ে ৫ মাসেরও বেশি সময় পর টি-20 ফরম্যাটে ফিরছে বাংলাদেশ দল। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। প্রথম আলো শিরোনাম করেছে শর্ত মেনে IMF এর ঋণ নিচ্ছে বাংলাদেশ। রমনা বটমূলে বোমা হামলা, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৭ আসামির সাজা কমল। রাতে ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত। দৈনিক ইত্তেফাক। NBR IRD বিলুপ্ত, ২টি নতুন বিভাগ গঠন। হুজির ৯ জনের সাজা কমে ১০ বছর, তাজউদ্দিন ও জুয়েলের যাবজ্জীবন। সমকাল। শেষ শর্ত পূরণ করতে NBR বিলুপ্ত, ঋণ পাওয়ার আশা। হত্যা মামলায় সাজা কমল ১০ আসামি, রমনা বটমূলে বোমা হামলা। প্রতিশ্রুত গ্যাস এখনও মিলছে না। বাংলাদেশ প্রতিদিন। চাহিদার ৮০% এসি উৎপাদন হচ্ছে দেশে। যুগান্তর। ঋণের দুষ্টচক্র ভাগার চেষ্টা থাকবে বাজেটে, বাজেট ভাবনা ২০২৫-২৬। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ও নিবন্ধন স্থগিত, নয়া মেরুকরণের পথে রাজনীতি। দ্য ডেইলি স্টার। Tax authority split in major overhaul. Gov publishes an ordinance to separate revenue policy from administration. Ramna Bottomul case, SC commutes sentences of 10 Huji leaders. এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। সরকার প্রধান হিসেবে প্রথমবার চট্টগ্রামে যাচ্ছেন প্রফেসর ইউনূস। যোগ দেবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তনে।
দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থীর মৃত্যু, প্রতিবাদে উত্তাল ক্যাম্পাস, দুপুরে ছাত্র দলের বিক্ষোভ। জামায়াতের নিবন্ধন নিয়ে আজ ফের আপিল শুনানি, হাইকোর্টের রায়ে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল ইতিহাসে বিরল, বললেন প্রধান বিচারপতি। এবং পিরোজপুরে অটোরিকশার দাপটে দুর্ভোগে পথচারীরা, যত্রতত্র পার্কিংয়ে বাড়ছে যানজট, নিয়ন্ত্রণে কাজ করছে ট্রাফিক পুলিশ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে দুপুর 12টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর সবার আগে জানতে ভিজিট করুন www.mohna.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।